তো দেখো আমরা হচ্ছে আজকে কিছু ম্যাথ ট্যাথ করবো, যেগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটর সম্পর্কিত কিছু ম্যাথ। তো বইয়ের যে এক্সাম্পল গুলো ছিল সেই এক্সাম্পল গুলো দিয়ে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে ম্যাথ গুলো সেগুলো করা যাবে, কিন্তু একটু ক্রিটিক্যাল যে ম্যাথ গুলো সেগুলো আসলে ওখানে নাই। এই জন্য আমি হচ্ছে আলাদা করে তোমাদের ওই টেস্ট পেপার ওখান থেকে কিছু ম্যাথ আমি আজকে করাই দিব। তো তার মধ্যে এই একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে তোমার আসছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজে আর কি, ঠিক আছে। 23 সালে মনে হয় আসছিল। তো এই কোশ্চেনটা ছিল এরকম যে এখানে একটা সার্কিট আঁকা আছে, তোমরা খেয়াল করতেছো এখানে সার্কিট আছে। কিন্তু সার্কিটে তুমি দেখো যে আমাদের ধারক আছে দুইটা, এই একটা ধারক আর এ আর একটা ধারক, ঠিক আছে। এবং এই ধারক এগুলোর ক্ষেত্রে হচ্ছে জিনিস কিছু উল্লেখ করা আছে যে প্রথম যে ধারকটা আছে তার কিন্তু মাঝখানে কোনো ডাইইলেকট্রিক কোনো পদার্থ নেই, পুরোটা হচ্ছে কি বায়ু বা এয়ার। পরের যেটা আছে তোমার ধারক, সেখানে হচ্ছে দেখো অর্ধেক হচ্ছে বাতাস আর বাকি অর্ধেক হচ্ছে ডাইইলেকট্রিক এলিমেন্ট, এবং সেই ডাইইলেকট্রিক যে এলিমেন্ট আছে তার যেই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটার মান দেওয়া আছে কে ইকুয়ালস টু 1.48। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই সার্কিটের তুল্য ধারকত্ব আমাদের বের করা। এটা হচ্ছে আমাদের মেইনলি চ্যালেঞ্জ, ঠিক আছে। এখন আমাকে একটু ফাইম হেল্প করতে পারবা যে এখানে আসলে আমরা কিভাবে তুল্য ধারকত্বটা বের করতে পারি, বা কেমন কি হইতে পারে জিনিসটা? কি হবে? না ভাই নাকি হ্যাঁ দুইটার ভাই? ক্যাপাসিটেন্স বের করতে হবে, আচ্ছা। তারপরে তুল্য ক্যাপাসিটেন্স বের করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি তোমাদের হচ্ছে ক্যাপাসিটর যখন পড়াইছিলাম লাস্ট ক্লাসের দিকে, তখন কিন্তু হচ্ছে এরকম কিছু সিনারিও কিন্তু আমি তোমাদের হচ্ছে এক্সপ্লেন করছিলাম এবং থিওরি হিসেবে কিন্তু পড়াইছিলাম। মনে আছে যে ক্যাপাসিটরের প্লেট হ্যাঁ, একই, কিন্তু একটা প্লেটের মধ্যে দুই ধরনের ডাইইলেকট্রিক নিয়ে আসলে তারপরে হচ্ছে কয়েকভাবে কিন্তু আমি জিনিসটা শিখাইছিলাম, তো ওইখানে এটার বেসিক শেখানো ছিল। এখন তুমি বলো যে এই যে আমাদের এখানে দেখতে কিন্তু মনে হচ্ছে একটা ক্যাপাসিটর, কিন্তু এখানে এই পুরাটা অংশ কিন্তু একটা ক্যাপাসিটর হিসেবে কিন্তু কাজ করবে না। খেয়াল আছে? এই যে আমাদের যেই এয়ার আছে, এয়ারের যে অংশটা সেটা কাজ করবে এক ধরনের ক্যাপাসিটেন্স, বা এই অংশের যেই ধারকত্ব সেটা এক ধরনের হবে, আর নিচের অংশের যেটা ডাইলেকট্রিক থাকার কারণে তার যে ধারকত্ব সেটা আরেক রকমের হবে। আমরা কিন্তু বলতে পারি এখানে দেখতে মনে হচ্ছে যে একটা এখানে আছে ধারক, কিন্তু আসলে কিন্তু আছে কিন্তু ধারক দুইটা, ঠিক আছে। এখন এই যে এখানে তোমার একটা ধারকত্ব কাজ করবে উপরের যে এয়ার আছে তার জন্য, এবং নিচে যে তোমার আরেক ধরনের ধারকত্ব কাজ করবে কারণ এখানে ডাইলেকট্রিক আছে। এখন এই দুইটা ধারক কিভাবে কানেক্টেড আছে? এটা কি সিরিজ নাকি প্যারালাল? আফ্রিদি খেয়াল আছে? বলতে পারবা? দুইটা সিরিজ হইতে পারে। হইতে পারে বলতে তো কোনো কথা নাই, বলতে হবে হবে। সিরিজ হবে, সিরিজ। সিরিজ হবে? আচ্ছা, ভুল বলছো। দেখো আমরা কিন্তু এই দুই ধরনের প্যারালাল। এলিমেন্ট শিখাইছিলাম, ঠিক আছে। তোমার একটা ছিল হচ্ছে এই যে এরকম, এ আমাদের হচ্ছে ধাতব পাত, ঠিক আছে। এর হচ্ছে এই পাশে এক ধরনের ডাইলেকট্রিক, এই পাশে আমাদের ছিল আরেক ধরনের ডাইলেকট্রিক। এটা ছিল এক ধরনের কেস। আরেকটা ছিল কিন্তু হচ্ছে উলম্ব ভাবে, এই যে এইভাবে ছিল, মনে আছে? এইখানে এই অংশ ছিল এক ধরনের ডাইলেকট্রিক আর এই অংশ ও ছিল হ্যাঁ। আরেক ধরনের ডাইলেকট্রিক। অবশ্যই কিন্তু এই দুইটা কেস কিন্তু আলাদা ছিল, মনে আছে? কিন্তু হচ্ছে এটা কিন্তু আলাদা করে কিন্তু শিখাইছে। এটা এক ধরনের কম্বিনেশন, এটা আরেক ধরনের কম্বিনেশন। খেয়াল হয়েছে এখন? ওটা হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমি সময় কিন্তু এই জন্য জিনিসগুলো পড়াইছিলাম যাতে তোমার ম্যাথ আসলে পারো। এখন যেটা দেখলাম ম্যাথ দিচ্ছি তোমরা কিন্তু এটা পারো নাই, মানে থিওরি দিয়ে শুধুমাত্র কিন্তু হয় নাই। এইখানে যেটা ছিল ব্যাখ্যা, আমি তোমাদের কিন্তু এটা ব্যাখ্যা সহ দিছিলাম যে যদি এরকম আনুভূমিক ভাবে তোমার যদি হচ্ছে ভাগ করা থাকে দুইটা অংশে, তখন ওগুলো তোমার হয় প্যারালাল। কি হয় সেগুলা? প্যারালাল হয়, ঠিক parallel। আছে। প্যারালাল। যখন এভাবে উলম্ব অংশে ভাগ করা থাকে তখন সেটা হয় সিরিজ, এবং একটা ব্যাখ্যা কিন্তু আমি তখন দিছিলাম, এখন দিব না, ঠিক আছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই যে সার্কিটটা আছে এটাকে যদি আমি হচ্ছে একটু সিম্পলিফাই করি, তাহলে জিনিসটা এরকম হবে যে এই অংশটার জন্য একটা পাওয়া যাবে ক্যাপাসিটেন্স, ধরলাম সেটাকে C1। আর এইখানে দুইটা অংশের জন্য আমাদের দুইটা আলাদা আলাদা পাওয়া যাবে ক্যাপাসিটেন্স, এবং তারা হবে পরস্পর প্যারালাল। এফেক্টিভ বলে এটাকে, এটাকে বলে এফেক্টিভ ক্যাপাসিটেন্স বলে, ঠিক আছে, বা কার্যকর ধারকত্ব বলে আর কি। ফিজিক্যালি কিন্তু এটা একটাই আমাদের কাছে মনে হবে ক্যাপাসিটর, কিন্তু অ্যাকচুয়ালি
দুইটা কিন্তু দুই অংশে আলাদা ক্যাপাসিটেন্স কাজ করবে এবং দুইটা মিলে একটা প্যারালাল কম্বিনেশনের মতো কাজ করবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে উপরে যে এয়ার যে ক্লিয়ার অংশটা ভাই। আছে, এয়ার এর অংশটার জন্য আমাদের ধরে নিলাম আমরা C1, আর ডাইলেকট্রিকের যে অংশ ওই অংশের ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে C2। C1 এবং C2 হচ্ছে আমাদের প্যারালালি কাজ করবে। ঠিক আছে, এবার আমরা ইজিলি কি করতে পারবো, তুল্য ধারকত্ব বের করতে পারবো। আর এখানে একটা ভুলে আমি C1 দিচ্ছি, এটা C2, এটা ধরো C3। C2 যখন আমরা হিসাব করবো, C2 ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে এটা কি এয়ার বা বাতাস, তখন আমাদের হচ্ছে এখানে শুধু এপসাইলন নট ইউজ করতে হবে। আর যখন হচ্ছে আমরা C3 ইউজ করব, C3 ক্ষেত্রে কিন্তু আমাদের এপসাইলন নটের সাথে একটা কে গুণ হবে, কারণ এটা একটা ডাইলেকট্রিক ধ্রুবক আছে। ঠিক আছে। আর হচ্ছে C1 যখন আমরা বের করব, তখন হচ্ছে আমাদের এটা যেহেতু বাতাস বা এয়ার, এবং কে এর মান 1, শুধু এপসাইলন A/D ইউজ করতে হবে। ঠিক আছে। আর তোমার হচ্ছে এখানে কিন্তু এরিয়াটা অবশ্যই তোমার কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে। আর হচ্ছে তোমার এখানে C2 এবং C3 ক্ষেত্রে তুমি আমাকে একটু ইয়া করো তো, ক্লিয়ার করো তো, যে A এর যে মানটা এটা সেম হবে, ভাবো না, একটু। না। তাহলে এখানে আমাদের এই যে C2 আর C3 ক্ষেত্রে আমাদের ক্রস সেকশনাল এরিয়া কিন্তু এই পুরাটার নিলে হবে না, কারণ এখানে হচ্ছে আমাদের বাতাসের জন্য অর্ধেক এরিয়া পাচ্ছি, আর এই ডাইলেট্রিকের ক্ষেত্রে আমরা বাকি অর্ধেক পাচ্ছি, ঠিক না? আর আমাদের এখানে যে এ আছে, সে এটাতে পুরা পুরা যে আমাদের পাতের যে ক্ষেত্রফল আছে, সেটা নেওয়া যাবে না, আমাদের এখানে নিতে হবে A/2। বুঝা গেছে? আর ডিস্টেন্স কিন্তু তোমার দুই ক্ষেত্রে সেম, দেখো এয়ার এর ক্ষেত্রে ডিস্টেন্স যা, ডাইলেট্রিকের ক্ষেত্রে ডিস্টেন্স তা। বুঝা গেছে? কথা ক্লিয়ার? আমি হিসাব টিকাস করে তোমাদেরকে জিনিসটা টাইম নষ্ট করলাম না, সিস্টেমটা তোমাদের দেখাই দিলাম। সিস্টেমটা কি ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার ভাই। যদি অ্যারেঞ্জমেন্টটা ক্লিয়ার। যদি এরকম হইতো, এ- যদি এরকম হইতো উলম্ব, তখন কিন্তু দেখো প্রসেশনাল এরিয়া মানে এর মান কিন্তু সেম থাকতো। ঠিক আছে, এটার জন্য এরিয়া এই থাকতো, ডিস্টেন্স তোমার কিন্তু হচ্ছে হাফ হয়ে যেত। বুঝা গেছে? এবং ওই সময় এটা হচ্ছে সিরিজ কানেকশন, সিরিজ কম্বিনেশন। তাহলে আশা করি তোমাদের এরকম কোশ্চেনে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এরকম ডাইলেকট্রিক যদি তোমাদের এরকম হাবিজাবি করে দিয়ে দেয়। ঠিক আছে। সাধারণত কিন্তু এটা বইয়ে নাই, তো এটা দিতেই পারে। আই হোপ তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এনি কোশ্চেন, এনিওয়ান? ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাই। আনুষকা, কোনো প্রশ্ন আছে ক্লিয়ার। তোমার, কোনো সন্দেহ বা কোনো কিছু আছে তাহলে বলো। না ভাই। ওকে, তাহলে এখন আমরা আরেক টাইপের ম্যাথ করবো। এই টাইপের ম্যাথ গুলো ইম্পর্টেন্ট, মানে সার্কিট বেসড ম্যাথ গুলোই তোমাদের জন্য ভালো হবে। এছাড়া বাকি যে সার্কিট বেসড ম্যাথ ছাড়া যেগুলো আছে, সেগুলো কিন্তু ইসাকের এক্সাম্পলই ছিল, যেটা আমরা আগের ক্লাসে পড়াইছি। এখন আমরা সার্কিটের আরেকটা ম্যাথ করবো। এটা আসছে তোমার আইডিয়াল স্কুল এন্ড কলেজে 23 সালে, মানে তোমাদের আগের বছরের যে টেস্ট পেপারটা আছে সেখানে আইডিয়াল স্কুল এন্ড কলেজে টেস্ট পরীক্ষা আসছিল। যদিও তোমরা পরবর্তীতে সলভ টলভ ভাই করবা, টেস্ট পেপার লয়ে বইছেন? না টেস্ট পেপার লয়া বসি নাই, তোমরা তো হচ্ছে সলভ টলভ করবাই, পরে তো আমি সমস্যা দেখাবোই। তো হচ্ছে ইনিশিয়াল জিনিস যদি আমি শিখায় রাখি, তোমাদের সুবিধা হবে। কারণ সামনে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, ঠিক না? তো তোমাদের টেস্ট পরীক্ষার আগে তো আর তোমরা তো হচ্ছে এগুলো সলভ করতে পারবা না। তো আমি আগে ভাগে কিছু জিনিস যদি শিখায় রাখি, তোমাদের কোনো কোশ্চেন দিয়ে আটকাতে পারবো। বুঝা গেছে? আমি তো আর সবগুলো সলভ করাচ্ছি না, কিছু কিছু জিনিস, দুই একটা জিনিস বাইচা বাইচা একটু টাইপ ওয়াইজ আলাদা করে কয়েকটা অঙ্ক আমি সলভ করে দিচ্ছি। বুঝতে পারছো? বেশিক্ষণ সময় বুঝছি লাগবে। ভাই। এখানে দেখো ওই টেস্ট পেপারে তোমার অঙ্ক আছে এটা, যে আমাদের এরকম চারটা ক্যাপাসিটর দেওয়া আছে, C1, C2, C3, C4, এবং দুইটা পয়েন্ট আমাদের ইন্ডিকেট করা আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুটো বিন্দু। আর এখানে এ একটা বিন্দু, আর বি আর একটা বিন্দু। ঠিক আছে। আর এখানে আমাদের বলা আছে হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে তার ইএমএফ হচ্ছে 12 ভোল্ট। এখন আমাদের এখানে C1, C2, C3, C4 এর মান দেওয়া আছে, এগুলো তোমার হচ্ছে মাইক্রোফ্যারাড রেঞ্জে দেওয়া আছে। 4 মাইক্রোফ্যারাড, C3 হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, C4 হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। ওকে। আহ হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কিন্তু বলছে খেয়াল করে, পি এবং কিউ বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে বলছে, মানে এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ভোল্টেজ ডিফারেন্স বের করতে হবে। এখন এরকম কোন ম্যাথ কিন্তু আমি তোমাদের করাইনি, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের এটা একটু সলভ করাই দিচ্ছি। খেয়াল করে দেখো আমরা এখানে আসলে কি করতে পারি। দেখো, যখনই তোমার হচ্ছে দুইটা বিন্দুর বিভব পার্থক্য বের করতে বলবে,
তখন তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ইন্ডিভিজুয়ালি দুইটা পয়েন্টের বিভব বের করা, বের করে ওই দুইটা বিভব বিয়োগ করা। এখন তোমার টার্গেট হচ্ছে তোমার হচ্ছে পি বিন্দুর বিভবটা লাগবে আর কিউ বিন্দুর বিভবটা লাগবে, পাওয়া গেলেই তারপর দুটো বিয়োগ করে দিলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যদি তোমার কোনো বিন্দুর বিভব বের করতে হয়, এটা সার্কিটের ক্ষেত্রে তোমরা, আমি তোমাদেরকে শিখাবো ওই যে তোমার চলতরিৎকরণের সময় যে আমাদের কোনো বিন্দুর বিভব বের করতে হলে একটা রেফারেন্স ধরে নেওয়া লাগে, একটা গ্রাউন্ডিং বলে বা আর্থিং বলে। তো রেফারেন্স হিসেবে আমরা হচ্ছে এই পাশে এটার আর্থিং ধরে নিলাম, বা যে কোনো একটা পয়েন্টকে আমি হচ্ছে 0 ভোল্ট ধরে নিলাম। বুঝতে পারতেছো আমি, এটা কিন্তু হচ্ছে 9-10 আমি আফ্রিদিকে মনে হয় শিখাইছিলাম। আফ্রিদি খেয়াল আছে যে একটা পয়েন্টে কিন্তু হ্যাঁ গ্রাউন্ডিং ধরে নিলে আমাদের হচ্ছে পয়েন্টের যে ভোল্টেজ গুলো পাওয়া যায়, কারণ আমরা তো হচ্ছে ওই আই ইকুয়ালস টু ভি বাই আর বা ওই যে ভোল্টেজ গুলো নিয়ে কাজ করি, সেগুলো হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। কিন্তু আমরা কিন্তু বিন্দুর ভোল্টেজ নিয়ে কাজ করি না। বিন্দু, কোনো একটা বিন্দুর ভোল্টেজ জন্য আমাদের যে কোনো একটা রেফারেন্স লাগে, সেটার সাপেক্ষে আমরা অন্যান্য পয়েন্টের যে ভোল্টেজ গুলো সেগুলো পাই অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ, মানে অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। তা আমার ইচ্ছা হলো আমি এই পয়েন্টে 0 ভোল্ট ধরলাম। এই রেফারেন্স পয়েন্ট তুমি যে কোনো পয়েন্টই ধরতে পারো, কারণ আলটিমেটলি পি এর মান এবং কিউ এর মান যে ভোল্টেজ সেগুলো যদি আলাদা আসেও, এদের পার্থক্যটা সেমই আসবে। তুমি জিরোটা যে কোনো পয়েন্টই ধরতে পারো, কোনো সমস্যা নাই। বাট নর্মালি আমরা ব্যাটারির যেই মাইনাস প্রান্ত আছে তার সাথে হচ্ছে 0 ভোল্টটা ধরে নেই। তাহলে সেক্ষেত্রে এটা যদি 0 হয়, এই ব্যাটারির ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটা মাইনাস এটা প্লাস, তার মানে এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ। এবং এখন আমরা যে ম্যাথটা করতেছি এই বেসিক দিয়ে তুমি কিন্তু সার্কিট যেটা আছে চলতরিতে সেগুলো সলভ করতে পারো, ঠিক আছে। এটা যদি তোমার 0 ভোল্ট হয়, মাঝখানে কোনো রোধ বা কোনো ক্যাপাসিটর নাই, আলটিমেটলি এই পয়েন্টটাও 0 ভোল্ট। আর যেহেতু আমাদের একটা ব্যাটারি, এটা কি করে স্টেপ আপ করে ভোল্টেজ, এবং এই পাশের ভোল্টেজটা হচ্ছে হাই ভোল্টেজ, তাহলে এটা হবে 12 ভোল্ট। কারণ আমাদের এই ব্যাটারির ইএমএফ হচ্ছে 12 ভোল্ট, বা এটা বিভব পার্থক্য 12 ভোল্ট সৃষ্টি করে। তাহলে এই পয়েন্টে 0 হলে এই পয়েন্টে 12 হবে, যাতে এদের মধ্যে বিভব পার্থক্য 12 ভোল্ট। এই পয়েন্ট যদি 12 ভোল্ট হয়, তাহলে আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু 12 ভোল্ট হবে, কারণ মাঝখানে আর কোনো রোধ বা ক্যাপাসিটর নাই। তাহলে আমাদের এ পয়েন্টের ভোল্টেজটা 12 ভোল্ট আমরা পাইলাম, ঠিক আছে। আর বি পয়েন্টের ভোল্টেজটা আমরা কত পাইলাম তাহলে? 0 ভোল্ট, ঠিক আছে। এবার তোমার যে কাজ, সে কাজটা হচ্ছে এখানে তোমার কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি সি 1 এবং সি 3 তে কত ভোল্টেজ ড্রপ হবে সেটা বের করতে হবে, বা সি 1 এবং সি 3 অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত সেটা কিন্তু বের করতে হবে। কথা বুঝে আমি কি বলি? তাহলে তোমার যদি এই এদের অ্যাক্রসে তোমার যদি ভোল্টেজ ডিফারেন্সটা প্রয়োজন হয়, তখন তোমার কিন্তু আসলে এখানে কি করতে হবে, তোমার হচ্ছে এখানে এদের ইন্ডিভিজুয়াল যে চার্জ আছে চার্জ বের করতে হবে। মানে যেটা আমরা সার্কিটের ক্ষেত্রে আমরা যেরকম কারেন্ট বের করে ভোল্টেজ দিয়ে গুণ দিলে, সরি, কারেন্ট বের করে তারপর হচ্ছে তোমার ওই ভোল্টেজ এটা এটা যদি ভাগ করে আমরা ভি বাই আই করলে আমরা ওই আর এর মান পাইতাম। একইভাবে এখানে আমরা হচ্ছে সি এর মান ইউজ করে এবং চার্জের মান ইউজ করে আমরা এই দুই পয়েন্টের একটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো, ঠিক আছে। আমাদের কারেন্টের মানটা কিন্তু লাগবে, বা এখানে আমাদের যেহেতু আছে ক্যাপাসিটর, আমাদের চার্জের মানটা লাগবে। তো আমরা কি করবো, আমরা আগে তুল্য ধারকত্বটা বের করব পুরো সার্কিটের জন্য। তুল্য ধারকত্ব কি হবে বলতো, এখানে আমাদের সি 1 এবং সি 2 আছে সিরিজে। সেই ক্ষেত্রে আমাদের সিএস এর মানটা হবে C1 × C2 ডিভাইড বাই C1 + C2। সিরিজের সূত্র কিন্তু এটা আমরা জানি, আর আমাদের শিখানোর কিছু নাই। তো তোমার 4×8 = 32 ডিভাইড বাই হচ্ছে 12। তো তোমার হচ্ছে 32/12 করলে হচ্ছে 16/6 8/3, মানে 8/3 হবে আর কি। আচ্ছা, তারপরে আবার হচ্ছে তোমার সি 3 এবং সি 4 এরাও কিসে আছে, সিরিজে আছে। এদের তার মানে এদেরটা কি হবে, 3×6 = 18, আর হচ্ছে ডিভাইড বাই 9, তাহলে হচ্ছে 2। এটা হবে তোমার 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, 8×4 = 12, আর ওখানে ছিল 32 না? তাহলে 4×8 = 32, 3×4 হ্যাঁ ঠিক। চেক করে নিলাম আমাদের হিসাবটা ভুল হয়েছে। ওকে, তাহলে আমাদের দুইটা কিন্তু আমরা পেয়ে গেলাম যে এই C1 C2 মিলে একটা হবে ক্যাপাসিটর, C3 C4 মিলে আরেকটা হবে ক্যাপাসিটর, সেটা হচ্ছে সিএফ। আমাদের তারপরে এই দুইটা কিভাবে আছে, প্যারালালি আছে, ঠিক না? মানে হচ্ছে আমরা এটা কনভার্ট করছি আর কি, C1 এবং C2 মিলে একটা পাওয়া গেল, সেটা ধরো CS1। আর C3 C4 মিলে আমরা আরেকটা পাইলাম ক্যাপাসিটর, সেটা হচ্ছে CS2। এবং এরা কিন্তু আছে হচ্ছে আবার কি প্যারালাল।
তো এই ক্ষেত্রে আমাদের সিপির মানটা কি হবে, প্যারালাল হলে আমরা জানি যে ডাইরেক্ট ক্যাপাসিট্যান্স গুলো যোগ হয়। So আমাদের 8/3 প্লাস হচ্ছে 2 হবে, সেটা আলটিমেটলি হবে তোমার হচ্ছে 14/3 মাইক্রোফ্যারাড। এটাই কিন্তু আমাদের হচ্ছে আলটিমেটলি তুল্য ধারক। আমাদের আসছে হচ্ছে তোমার 14/3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এবং সেখান থেকে আমরা হচ্ছে টোটাল চার্জটা পাবো, আমরা জানি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সো কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি। সো আমাদের তুল্য ধারকত্ব এবং ইএমএফ যদি আমরা বসাই দিই, তখন হচ্ছে আমরা মোট চার্জটা পেয়ে যাবো, এবং সেটা মান হচ্ছে 14/3 ইন্টু হচ্ছে 12। 3 4 12, আর 4 4 16, 6 2 হলো 1, 4 1 4 আর 5, 56। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিন্তু আমাদের মাইক্রো রেঞ্জে ছিল, মাইক্রো ফ্যারাড ছিল, তো আমাদের চার্জের মানটা কি মাইক্রো কুলম্বে আসে। So আমাদের এটা হচ্ছে মোট চার্জ, ঠিক আছে। এখন মোট চার্জ থেকে কিন্তু আমাদের হিসাব করতে হবে যে এই ব্রাঞ্চে চার্জটা কত, মানে হচ্ছে এই CS1 এই জোনে চার্জটা দিলাম আমরা Q1, CS2 আমাদের হচ্ছে Q2। আমরা হচ্ছে আলাদা করে এই CS1 এর একটা হচ্ছে তোমাদের মোট, কারণ কি আমরা জানি যে প্যারালালের ক্ষেত্রে তোমার চার্জ গুলো কি হয়, ডিস্ট্রিবিউট, ঠিক আছে। So আমাদের হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ, উপরের ব্রাঞ্চে হচ্ছে ধরে নিলাম আমরা Q1 চার্জ স্টোর হয়েছে, নিচের ব্রাঞ্চে হচ্ছে আমাদের Q2 চার্জ স্টোর হয়েছে, ঠিক আছে। So আমাদের আলটিমেটলি আমাদের মোট চার্জ আমরা জানি, সেখান থেকে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল Q1 যদি বের করতে হয়, Q ইকুয়ালস টু CV। তো আমাদের উপরের ব্রাঞ্চের যেই ধারকত্ব সেটা হচ্ছে CS1। আমরা CS1 এর সাথে হচ্ছে, যেহেতু দেখো আমাদের এই দুই পাশের একটা ভোল্টেজ ডিফারেন্স, ওটা কিন্তু হচ্ছে 12, ঠিক আছে। আমরা এখানে কত নিব, 12 ভোল্টে নিব। So আমাদের CS1 ছিল হচ্ছে 8/3, 8/3 ছিল, CS1 ছিল 8/3, আর হচ্ছে ইন্টু 12। তো 3 4 12, 4 8 32, সেটা হচ্ছে 32 মাইক্রো কুলম্ব। আর Q2 তো বুঝতে পারছো, ডিরেক্টলি করলেও হয় যে মোট চার্জ থেকে Q1 বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 56 মাইনাস 32, আমাদের হচ্ছে 24 মাইক্রোকুলম, ঠিক আছে। So আমরা এখন কিন্তু ইন্ডিভিজুয়ালি এই ব্রাঞ্চের চার্জ, এই ব্রাঞ্চের চার্জ জানি। এখন আমাদের লাগবে হচ্ছে এই C1 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স আর C3 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে। So এখন দেখো আমাদের কিন্তু এই যে এরকম ব্রাঞ্চ ছিল দুইটা, তো একটা ছিল হচ্ছে আমাদের C1, একটা ছিল আমাদের এখানে C3। তো এখানে আমাদের চার্জ C1 এর ক্ষেত্রে আমরা বের করলাম, এখানে চার্জ হচ্ছে Q1, আর এখানে C3 ক্ষেত্রে চার্জ বের করলাম হচ্ছে Q3, সরি Q2। তো আলটিমেটলি দেখো এখানে আমাদের যদি ভোল্টেজ ডিফারেন্স লাগে, দুই পাশে ধরলাম V1, এটার ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে সেটাকে V2। তো আমাদের V1টা কি হবে, C ইকুয়ালস টু কিউ বাই ভি, সো B ইকুয়ালস টু কিউ বাই সি। আমাদের Q1/C1, Q1 এর মানটা কত আসছে 32 মাইক্রো কুলম্ব, আর C1 ছিল কত 8 মাইক্রোফ্যারাড। মাইক্রো মাইক্রো কাটাকাটি গেলে শুধু ভোল্ট থাকবে তোমার 4 8 32, তো এখানে হবে 4 ভোল্ট। একইভাবে V2 পাওয়া যাবে হচ্ছে Q3, এটা ছিল Q3, যাক সরি Q2। আর আমাদের যে ক্যাপাসিটর আছে C3, তো Q2 হচ্ছে পাইছি আমরা 24, আর C3 ভ্যালু ছিল তোমার 3। সো 3, সো তোমার 3 8 24। তো দেখো আমাদের আলটিমেটলি কি হইলো, আমরা কিন্তু ধরে নিয়েছিলাম যে এই পয়েন্ট যেটা ছিল এই পয়েন্টের ভোল্টেজ কত ধরছিলাম আমরা 12 ভোল্ট। P1 এর মধ্যে ভোল্টেজ যে ডিফারেন্স ওটা আসছে কত, ওটা আসছে 4 ভোল্ট। আর C3 অ্যাক্রস আমাদের কত আসছে, সেটা এটা আসছে তোমার 8 ভোল্ট। তাহলে এখানে ছিল 12 ভোল্ট ভোল্টেজ, এখানে ক্যাপাসিটর কিছু কি করছে, ইউজ করছে, ইউজ করে এই পয়েন্ট যেটা ছিল পি, পি পয়েন্টে তার মানে 12 থেকে 4 ভোল্ট কি বিয়োগ যাবে, বিয়োগ গিয়ে তোমার এখানে কত ভোল্ট হবে, এখানে হবে 8। তার মানে আমাদের পি পয়েন্টের যে ভোল্টেজটা, যেটা আমাদের এটা হাই ভোল্টেজ আর এই পাশটা হচ্ছে কি লো ভোল্টেজ, সেখানে 12 ভোল্ট থেকে আমাদের যেহেতু C1 এর অ্যাক্রসে বিয়োগ পার্থক্যটা 4 ভোল্ট আসছে, তার মানে 4 ভোল্ট এখানে ড্রপ হবে বা কমে যাবে, কমে গিয়ে 12 ভোল্ট থেকে এটা কত হবে 8 ভোল্ট, এই পয়েন্টে আমরা 8 ভোল্ট পাবো। সো ভিপির মানটা আমরা কিভাবে পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এটা প্লাস এটা মাইনাস ছিল, পাচ্ছি হচ্ছে 12 ভোল্ট থেকে আমরা এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স V1 বা 4 ভোল্ট, সেটা বিয়োগ করে আমরা পাচ্ছি এখানে 8 ভোল্ট। এমনি কিউ পয়েন্টের যে ভোল্টেজটা সেটা আমরা কি পাবো, 12 ভোল্ট থেকে এই যে C3 অ্যাক্রস একটা ভোল্টেজ ড্রপ হয়েছে, ওটা আমরা মান বের করছি কত 8 ভোল্ট। 12 - 8 হচ্ছে 4 ভোল্ট। আমরা কিন্তু পাইলাম যে পি পয়েন্টের ভোল্টেজ 8 ভোল্ট পাইছি, আর কিউ পয়েন্টের ভোল্টেজ আমরা পাইছি হচ্ছে তোমার 4 ভোল্ট।
আর আমাদের এই দুই পয়েন্টের যে ভোল্টেজ ডিফারেন্স ভিপি কিউ, ওটা আমরা কেমনে পাবো? পি পয়েন্টের ভোল্টেজ থেকে আমরা কিউ পয়েন্টের ভোল্টেজটা বিয়োগ করে দিব। So আমরা পেয়ে যাচ্ছি কত? 4 ভোল্ট। এটা হচ্ছে পি এবং কিউ দুই পয়েন্টের মধ্যবর্তী বিয়োগ পার্থক্য। সবাই কি তোমরা ক্লিয়ার? এবং এই বেসিকটা কিন্তু তোমার হচ্ছে রোধের ক্ষেত্রেও একদম সেম প্রসিডিউর ফলো হবে। জাস্ট ওখানে তোমার রোধ হইলে সূত্র হবে আই ইকুয়ালস টু ভি বাই আর। সেখান থেকে তোমার এখানে আমরা যেভাবে চার্জ বের করছি, ওখানে তুমি সেভাবে হিসাব করবা কারেন্ট। এবং এই যে এখানে যখন আমরা সি ইকুয়ালস টু কিউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করছি ভোল্টেজ বের করার জন্য, তখন আমরা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর সেটা অ্যাপ্লাই করবো। এই বুঝতে পারছো? সার্কিটের হিসাব নিকাশ বুঝতে কি পেরেছি। ক্লিয়ার? বুঝছি। কি হবে? অনুষ্কা বুঝছো? হবে। হ্যাঁ ভাইয়া। সেটা কিন্তু দেখতে ছোট কোশ্চেনটা, কিন্তু আসলে কিন্তু এটার যে প্রসিডিউরটা কিন্তু একটু বড়ই। ঠিক আছে, এতটাও ছোট না। তো এই টাইপের ম্যাথ আমি করাই নেই, এই জন্য আমি তোমাদের হচ্ছে করাই দিচ্ছি আর কি, যেগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ। তো এবার আমরা নেক্সট আরেক টাইপের ম্যাথ দেখবো। এই ম্যাথটা একটু বেশি ঝামেলা। একটু বেশি ঝামেলা বলতে হচ্ছে ভালোই ঝামেলা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমার যে কলেজ এনডিসি, সেই কলেজে আসছিল টেস্টে। হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট কঠিন একটা ম্যাথ, কারণ এখানে তোমার চার্জিং এবং ডিসচার্জিং এর ম্যাথ আসছে, এবং এইটা আমি এর আগে কোথাও দেখি নাই আসতে। ঠিক আছে, কোন অ্যাডমিশনও না কোথাও। প্রথম আমি দেখছি এই টেস্ট পেপারে এনডিসি 23 সাল। তো দেখো, সার্কিটটা আমরা আগে একটু দেখবো এখানে কি আঁকা আছে। কোশ্চেনে আঁকা আছে হচ্ছে এইভাবে, এই একটা অ্যারেঞ্জমেন্ট, এখানে সুইচ আছে, এরকম সুইচ আছে, আহ, এখানে একটা ক্যাপাসিটর আছে, আর এখান থেকে সুইচ যাবে দুইটা, এখান থেকে আর একটা ক্যাপাসিটর, এখানে হচ্ছে আরেকটা ক্যাপাসিটর। সার্কিট হচ্ছে এটা। এটা আমার এই জিনিসগুলো অনেক আঁকা বাঁকা আমি আঁকছি, বাট তুমি বুঝে নাও। এটা সুইচ ওয়ান, এটা হচ্ছে সুইচ টু। এটাকে বলে তোমার দ্বিমুখী সুইচ আর কি। মানে আমরা একই সাথে সুইচ ওয়ানটাকে অন অফ করতে পারবো, আবার হচ্ছে সুইচ টুটাকে আমরা অন অফ করতে পারবো। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে এখানে ভোল্টেজ সোর্স যেটা দেওয়া আছে এখানে, সেটা মান হচ্ছে তোমার 10 ভোল্ট। এটা একটা ক্যাপাসিটর যেটা সি ওয়ান, এই ক্যাপাসিটর ধরলো সি টু, এটা হচ্ছে সি থ্রি। সি ওয়ান এর মানটা হচ্ছে তোমার 5 ন্যানো ফ্যারাড, সি টু হচ্ছে তোমার 2 ন্যানো ফ্যারাড, সি থ্রি হচ্ছে তোমার 3 ন্যানো ফ্যারাড। ঠিক আছে, এখন তোমাকে বলা হয়েছে যে প্রথমে এখানে যে সিনারিওটা দেওয়া আছে, সিনারিও অনুসারে হচ্ছে তোমার প্রথমে কি করছে তারা, বলছে S1 চাবিটি বন্ধ করা হয়েছে। S1 চাবিটি বন্ধ করা হলো, বন্ধ করে সি ওয়ান কে হচ্ছে চার্জিত করা হয়েছে, মানে সি ওয়ানটাকে চার্জ করছে পূর্ণরূপে। তার মানে এই প্রথমে কিন্তু হচ্ছে S2 চাবি কিন্তু খোলা ছিল। আচ্ছা, চাবি খোলা এবং চাবি বন্ধ তোমরা বুঝো? চাবি বন্ধ মানে হচ্ছে তোমার সুইচ অন, ইংলিশে সুইচ অন। আর চাবি খোলা মানে কি? সুইচ অফ। 9-10 তোমাদের এটা কিন্তু শেখার কথা। এই খেয়াল আছে ভাই? চাবি হচ্ছে বাংলা হবে। কথা। চাবি বন্ধ করে দেওয়া মানে কি? সার্কিটটা ক্লোজ করে দেওয়া। মানে সুইচটা অন মানে ওইটা আমাদের কাজ করবে, এখন সার্কিট ওখান থেকে কারেন্ট ফ্লো হবে। আর চাবি খোলা মানে চাবি খোলা, ঠিক আছে, এখানে আমাদের সুইচটা তার মানে অফ, এখান থেকে কোনো কারেন্ট পাস হবে না বা কোনো সার্কিট ক্লোজ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস। বলছে প্রথমে তার মানে কিন্তু S2 খোলা ছিল। প্রথম হচ্ছে তোমার এই জাস্ট S1টাকে অফ করছে, অফ করে হচ্ছে সি ওয়ানটাকে চার্জ করছে। তার মানে তখন কিন্তু আমাদের এখান দিয়ে হচ্ছে এতটুকু সার্কিট কাজ করবে। এই পাশেরটা খোলা থাকার কারণে এই অংশ কিন্তু বাদ যাবে। বুঝতে পারছো ফার্স্ট কেসটা কি? বুঝছি ভাই। ওকে, এরপরে তোমার হচ্ছে সেকেন্ড কেসে যেটা বলছে সেটা হচ্ছে যে এরপর S1 চাবিটাকে খোলা মানে খুলে দিছে, বা সুইচটা অফ করে দিছে S1 এর, এবং কি করলো S2 চাবিটাকে তখন বন্ধ করলো।
তখন S2 সুইচটা ধরো অন। বুঝতে পারছো? তার মানে জিনিসটা আমি যদি তোমাকে সামারি করি, সামারি করলে 1 নাম্বার কেসটাতে অ্যাকচুয়ালি C1টাকে চার্জ করছে, 2 নাম্বার কেসে হচ্ছে C2টাকে ডিসচার্জ করছে। এই চার্জিং এবং ডিসচার্জিং এর ম্যাথ ভাই কোথাওই না। ঠিক আছে? ওই যে আমি তোমাদের যখন হচ্ছে ক্যাপাসিটর পড়াইছিলাম, কিছু এক্সাম্পল কিন্তু তোমাদেরকে হচ্ছে দিছিলাম, মনে আছে? যে লাইট দিয়ে এবং তোমার হচ্ছে ফ্যান ট্যান দিয়ে দিছিলাম না, মনে আছে? এবং তখন বলছিলাম না যে তোমার হচ্ছে ক্যাপাসিটরকে চাইলে চার্জ করা যায় এবং চাইলে ডিসচার্জ করা যায়। তো চার্জিং এবং ডিসচার্জিং এর ম্যাথ কিন্তু কোথাও তেমন ছিল না। এখানে আমি প্রথম পাইছি। ঠিক আছে? তার মানে আলটিমেটলি কি হলো বলো? যখন S1টা আমি লক করে দিলাম বা অন করে দিলাম, তখন কিন্তু আমাদের এই C1টা চার্জ হবে এবং তখন এদের কোনো কাজ থাকবে না। আবার পরের কেসে কি বলছে? পরের কেসে বলতে S1টা খুলে দিব, তখন S2টাকে আমরা হচ্ছে আবার কি করবো? ক্লোজ করবো। ক্লোজ করলে তখন কি, এখন তো আর আমাদের এই ব্যাটারি কোনো কাজে আসবে না, এটা খোলা। তখন হচ্ছে C1 এ যে আমি চার্জটা করছি, এই C1 এর চার্জটা হচ্ছে তখন আবার C2 C3 তে তোমার স্টোর হবে। তখন C1টা ডিসচার্জ হবে, আর C2 C3 তখন হচ্ছে তোমার চার্জ। ভুল হচ্ছে C2 লিখছি। C1টা তখন ডিসচার্জ হবে, আর C2 C3 তোমার হচ্ছে চার্জ। এই ক্লিয়ার? সিনারিও কি বুঝতে পারছো? ক্লিয়ার ভাই। কোশ্চেনটা যদি না বুঝে অ্যান্সার আসবে, কিছুই বুঝবা না। ঠিক আছে? ওকে, তাহলে এতটুকু কোনো কিছু আছে ঝামেলা? না। না। না, ক্লিয়ার। ওকে, এবার আমরা ম্যাথটা দেখবো। এবার আমরা এটা কিভাবে করতে পারি। ঠিক আছে? এবার দেখো, তাহলে আমাদের প্রথম যে কেসটা ছিল কেস 1, কেস 1-এ কিন্তু আমাদের যে ক্যাপাসিটর ছিল সেটা কিন্তু চার্জ হচ্ছিল। ঠিক আছে? চার্জিং স্টেট। তো চার্জিং স্টেটে আমাদের এটা কতটুকু চার্জ হচ্ছে এটা কিন্তু বের করতে পারবো কিউ ইকুয়াল টু সিভির মাধ্যমে, ঠিক না? কারণ আমাদের এখানে C1 এর যেটা, তখন আমাদের C2 এবং C3 কিন্তু হিসাবে আসবে না। ঠিক আছে? তখন আমাদের C1টা চার্জ হবে। C1 এর মানটা হচ্ছে 5 ন্যানোফ্যারাড। 5 ন্যানোফ্যারাড, ন্যানোকুলম্ব আকারে আমরা রাইখে দিই, এটাকে আবার কনভার্ট করার দরকার নাই। ভোল্টেজ হচ্ছে তোমার 10, তাহলে 10, তাহলে এটা হবে 50 ন্যানোকুলম্ব চার্জ আমাদের C1 এ স্টোর হবে। তারপর কেস 2 যেটা আছে, কেস 2 এ কিন্তু C1টা তোমার ডিসচার্জ হবে, মানে C1 থেকে তোমার চার্জ এখন C2 এবং C3 তে স্টোর হবে, তখন C2 এবং C3টা তোমার চার্জ হবে। ঠিক আছে? তো এখন একটা জিনিস তুমি চিন্তা করতে হবে, আমাদের প্রথম সার্কিটটা কিন্তু ক্লিয়ার। কেস 1 এর সার্কিটটা হচ্ছে যে আমাদের ব্যাটারি আর ওই আমাদের C1, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা আমাদের C1, বাকি যে ইয়াটা অংশটা সেটা বাদ। কেস 2 যেটা ছিল সেখানে কিন্তু ব্যাটারিটাই বাদ। এখন হচ্ছে আমাদের C1 এই পাশে, এই পাশে হচ্ছে C2 আর C3, C2 C3 চার্জ হবে কি C1। বুঝা গেছে? কথা ক্লিয়ার? এখন দেখো, এই ক্লিয়ার। C1 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা তোমার কত ছিল? 10 ভোল্ট ছিল না? তাহলে প্রথমে কিন্তু ইনিশিয়ালি কিন্তু এটার অ্যাক্রস ভোল্টেজ ডিফারেন্স কত হবে? 10 ভোল্টই হবে। এবং এই C1 এ তোমার চার্জ কত ছিল? চার্জ তোমার স্টোরে ছিল 50 ন্যানোকুলম। কথা ক্লিয়ার? তার মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে যে ধরো এটা একটা সোর্সের মতো কাজ করবে, তখন এই C2 আর C3 যেটা আছে, C2 আর C3, তার মানে এদের অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স, ওটা তোমার হবে কত? 10। ঠিক আছে? এবং টোটাল চার্জটা তোমার হচ্ছে কত হবে সেখানে? সেটা হবে তোমার কিউ পরিমাণ। ঠিক আছে? এখন ঝামেলা হচ্ছে কি, যে এইখানে তোমার আহ দাঁড়া, একটা জিনিস। আচ্ছা, এখন C2 এবং C3-র মধ্যে আমাদের এই Q1 চার্জটা কিন্তু তোমার হচ্ছে আলটিমেটলি ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে? তো এখন ডিস্ট্রিবিউট যে হবে, সেই ক্ষেত্রে তোমার এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই C1 এর সাথে তোমার হচ্ছে এই C2 এবং C3 এদের যে সম্পর্কটা, এটা আসলে কি রকম, এটা একটু তোমার বুঝতে হবে এখান থেকে আলাদা। ঠিক আছে? আহ আমাদের টাইম আছে 3 মিনিট, দেখি এটার মধ্যে হয় কিনা। এখন সরাসরি আমাদের এখানে চার্জিং এবং ডিসচার্জিংটা হবে। এখানে C1টা তোমার হচ্ছে ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে তোমার হচ্ছে এখানে কিছু চার্জ, এখানে কিছু চার্জ হচ্ছে স্টোর হবে।
ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তোমার এখানে কিন্তু আবার এরকম না যে তোমার হচ্ছে একদম আহ সম্পূর্ণভাবে তোমার C1টা একদম হচ্ছে ডিসচার্জ হয়ে গিয়ে একদম তোমার হচ্ছে C2 এবং C3টাকে একদম ফুললি চার্জ করবে, জিনিসটা এরকম না। এটা একটু কমপ্লিকেটেড বিষয়। এখানে অ্যাকচুয়ালি তোমার ওই শুরুতে কি হয়, শুরুতে তোমার হচ্ছে যে C2 এবং C3 এদের এক প্রসেসে তোমার হচ্ছে যে ভোল্টেজ ডিফারেন্স শুরুতে কিন্তু জিরো ছিল, কিন্তু আস্তে আস্তে কি হয়, C1 তোমার যত ডিসচার্জ হতে থাকে তত হচ্ছে এটার ভোল্টেজটা কিন্তু কমতে থাকে। কারণ দেখো আমাদের সূত্র কি, সূত্র হচ্ছে C = Q/V। ডিসচার্জ হওয়া মানে, ডিসচার্জ হওয়া মানে তোমার এই চার্জের মানটা কমে যাওয়া। এটা যে ক্যাপাসিটেন্স এটা তো কনস্ট্যান্ট, এর মান কিন্তু অবশ্যই একটা কনস্ট্যান্ট। যখন তোমার এই যে ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে তখন এটার কিউ এর মান কমে যাবে, অটোমেটিকলি এটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স যেটা 10 ছিল সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে। একইভাবে তোমার ওই জায়গায় কিন্তু হচ্ছে আলটিমেটলি ভোল্টেজ ডিফারেন্স ফার্স্টে কিন্তু জিরো ছিল, কিন্তু চার্জ স্টোর হওয়ার কারণে সেখানে কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হবে। তাহলে এই C2 এবং C3 ক্ষেত্রে যেটা হবে, C2 এবং C3 ক্ষেত্রে হচ্ছে তোমার সূত্র তো একই, C = Q/V। C2 এবং C3 ক্ষেত্রে তোমার আস্তে আস্তে চার্জ ওখানে বাড়বে, ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু বাড়বে। তো যখন তোমার এই C1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্স ওইটা যদি তোমার হচ্ছে C2 এবং C3 এর অ্যাক্রসে যদি ভোল্টেজ ডিফারেন্স যদি সমান হয়ে যায়, তখনই হচ্ছে আসলে এই চার্জিং স্টেটটা মানে আলটিমেটলি শেষ হবে। তখনই একটা সার্টেন অ্যামাউন্টের চার্জ C1 এ, C2 তে, C3 তে জমা হয়ে এটার চার্জ ডিসচার্জিং স্টেটটা শেষ হবে, বা এই C2 C3 চার্জিং স্টেটটা শেষ হবে। বুঝতে পারছো? থিওরিটা কি ক্লিয়ার? মানে ভাই সমানই ছিল। হ্যাঁ, মানে যখনই ভোল্টেজ ডিফারেন্সটা সমান হয়ে যাবে ওই সময় কি হবে, আর কোনো চার্জ কিন্তু এখানে C1 থেকে C2 C3 তে যাবে না। ঠিক না? কারণ শুরুতে তোমার C2 এবং C3 তে ভোল্টেজ ডিফারেন্স জিরো ছিল, আর এর হচ্ছে তোমার হচ্ছে ছিল 10। কিন্তু আস্তে আস্তে এটা তোমার ডিসচার্জ হয়ে হয়ে এর যে ভোল্টেজটা এটা কমতে থাকবে, আর C2 এবং C3 যে ভোল্টেজটা সেটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যখন তোমার সমান সমান হয়ে যাবে তখন আর তোমার চার্জিং বা ডিসচার্জিং হবে। ক্লিয়ার? এখন বাকি ম্যাথটা করা আমাদের এখানে সময় নাই, আমরা নেক্সট মিটিং এটা করবো। ঠিক আছে। তো দেখো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথটা, যে হচ্ছে আমরা প্রথমে একটা কেসে কি করছিলাম, যে C1টাকে আমরা চার্জ করছিলাম, তখন আমাদের S1 সুইচটা অন ছিল। তারপরের কেসে হচ্ছে আমরা S2 সুইচকে অন করছি, S1টাকে অফ করে দিয়েছি, তখন C1টা ডিসচার্জ হবে এবং C2 C3টা আমাদের চার্জ। আমরা কি বলছিলাম কন্ডিশন, যে আসলে C2 C3 অ্যাক্রস যে ভোল্টেজ ডিফারেন্সটা সেটা যখন C1 এর অ্যাক্রসের যে ভোল্টেজ ডিফারেন্স তার সমান হয়ে যাবে, তখন হচ্ছে কিন্তু আলটিমেটলি আমাদের এদের চার্জিং এবং ডিসচার্জিং স্টেটটা কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে। আমরা এখন বাকি ম্যাথটা একটু করার চেষ্টা করব, মানে অঙ্কটা শেষ করবো আমরা। ঠিক আছে। ওকে। তো দেখো এই ছিল আমাদের হচ্ছে কোশ্চেন, এবং আমরা এটার অ্যান্সারটা এখন শেষ করবো। তোমাদের আলটিমেটলি এখানে ধরো C2 এবং C3 ছিল। এখন C2 এবং C3 কিভাবে আছে বলো তো, সিরিজ নাকি হচ্ছে প্যারালাল? বলো তো একজন। সিরিজ ভাই। সিরিজে আছে। আচ্ছা, তাহলে C2 এবং C3 সিরিজে আছে, কিন্তু C1 এর সাথে এরা আছে কিভাবে, এরা আছে প্যারালাল। ঠিক আছে। এখন আমরা কিন্তু ধরে নিব যে যে কোনো একটা ভোল্টেজের জন্য এদের দুই পাশের অ্যাক্রসে যদি তোমার তুল্য কি বলে বিভব পার্থক্যটা সেম হবে। তো ধরে নিচ্ছি যে ভি ভোল্টেজে C1 C2 C2 C3 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, এবং একই সাথে সেটা C1 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স, মানে দুটো যখন ইকুয়াল হবে তখনই কিন্তু হচ্ছে তোমার এই C1 এর ডিসচার্জিংটা কি হবে, বন্ধ হবে, মানে এটা আর তোমার ডিসচার্জ হবে না। এবং C2 C3 যে চার্জিং সেটাও বন্ধ হবে, মানে এটা আর চার্জ হবে না। দুটাই কিন্তু এখানে তোমার শেষ হবে। ঠিক আছে। তো অবশ্যই এখন দেখো তোমার যখন এটা তোমার শেষ হয়ে গেল, বা
দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স যখন শেষ হয়ে গেল, তখন সি টুর মধ্যে তোমার চার্জ স্টোর হলো ধরো তোমার হচ্ছে Q1, এবং সি থ্রিতে তোমার চার্জ স্টোর হলো ধরো তোমার হচ্ছে Q2। ঠিক আছে, এখন ঝামেলা হচ্ছে কি, এখানে Q1 এবং Q2 এর মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে, সেই হুম, তো দেখো এখন আমাদের সি টু এবং সি থ্রি কিন্তু তোমার আছে সিরিজে। সি টু এবং সি থ্রি চার্জ কিন্তু আলটিমেটলি সেমই হবে। ঠিক আছে, আর সি ওয়ান এর চার্জ আস্তে আস্তে কমবে, বুঝছো? সি ওয়ান এর চার্জ কিন্তু হচ্ছে ইনিশিয়ালি বা শুরুতে কিন্তু তোমার কত ছিল, কিউ পরিমাণ ছিল, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু কমবে। এবং সি টু এবং সি থ্রি এখন যে তোমার চার্জটা, সেটা কিন্তু প্রথমে জিরো ছিল, এবং আস্তে আস্তে কিন্তু সেটা বাড়বে। এখন আমরা ধরে নিলাম, এই যে তোমার ডিসচার্জিং শেষ হওয়ার পরে কিউ ওয়ানের যে চার্জটা, সে চার্জ ধরো তোমার হচ্ছে Q1 দাঁড়াইলো, আর সি2 সি3 যে তোমার চার্জটা সেটা ধরলাম Q2 দাঁড়াইলো। বুঝতে পারতেছো? আলটিমেটলি Q1 এর চার্জ তোমার ছিল কত? Q1 এর চার্জ তোমার ছিল হচ্ছে কিউ পরিমাণ, সেখান থেকে তোমার কমে গিয়ে কত হইলো, Q1। ঠিক আছে, আর সি2 সি3 যেটা আছে, এদের চার্জ তোমার ছিল প্রথমে জিরো, সেখান থেকে আস্তে আস্তে মানে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তোমার হলো Q2। এবং Q1 এবং Q2 পরিমাণ চার্জ এদের যখন হয়েছে, তখন তাদের ভোল্টেজ ডিফারেন্সটা সেম হয়ে গেছে, এবং Q1 এর ডিসচার্জিংটা তোমার তখন বন্ধ হয়ে গেল, এবং সি2 সি3 যে চার্জিংটা, সেটাও পরে বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এই বুঝছো হিসাবটা? বেসিকটা বুঝলে ম্যাথটা কিন্তু সহজ, আর হবে। বুঝলে কিন্তু অনেক কঠিন। এখন দেখো আমাদের সূত্র কি, বেসিক সূত্র হচ্ছে, ঠিক আচ্ছা, আরেকটা জিনিস আমি এটা আগে ভাগে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে, দেখো, এখানে কোনো চার্জ কি হাওয়া থেকে আসবে? এখানে কি কোনো ভোল্টেজ সোর্স কি এক্সট্রা আছে? বলো। F2 চাবি না। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কিন্তু কোনো ভোল্টেজ সোর্স নাই। আলটিমেটলি আমাদের এখানে সি ওয়ান এর মধ্যে যেই চার্জটা আছে, সেই চার্জেরই কিছু অংশ আমাদের সি2 সি থ্রি তে স্টোর হচ্ছে, এবং সি ওয়ান এর চার্জটা আস্তে আস্তে কমতেছে। আলটিমেটলি টোটাল চার্জ তো সেম থাকার কথা, কি বলো? মোট চার্জ কি থাকার কথা? অবশ্যই সেম থাকার কথা। এই যে ইনিশিয়ালি যে আমরা হিসাব করছিলাম যে কিউ এর মানটা যে তোমার 50 ছিল, মনে আছে? আমরা কিন্তু হিসাব করছিলাম যখন সি2 সি থ্রি হিসাবে ছিল না, তখন কিউ এর মানটা তোমার 50 ছিল। খেয়াল আছে? এই, বুঝছো? হ্যাঁ। এটাই আমাদের কি হবে, এটা আমাদের মোট চার্জ হবে না? আমরা প্রথমে কিন্তু এটাকে চার্জ করে নিছিলাম ওই ভোল্টেজ সোর্স দিয়ে, তখন আমাদের চার্জ কিন্তু স্টোর হয়েছিল সি ওয়ানে 50 ন্যানো কুলম্ব। এটাই কিন্তু আমাদের মোট মোট চার্জ। এবং এই কিউ চার্জেরটাই তোমার দুইটা অংশ, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। মানে আলটিমেটলি এই মোট চার্জ থেকে কিছু অংশ আমাদের এই সি ওয়ানে থাকতেছে, আর কিছু অংশ সি2 এবং সি থ্রি তোমার স্টোর হচ্ছে। মানে সি ওয়ানটা তোমার ডিসচার্জ হয়ে Q1 পরিমাণ চার্জ হচ্ছে, আর সি2 সি থ্রি চার্জ হয়ে Q2 পরিমাণ চার্জ হচ্ছে। এই Q1 এবং Q2 এই দুটো যোগফল কিন্তু আলটিমেটলি কিউ এর সমান। কথা ক্লিয়ার? ডিসচার্জ হয়ে তোমার আচ্ছা, যেগুলো তোমার মেন রয়ে গেছে। সার্কিটে জানতো, হ্যাঁ, মেন সার্কিটটাতে জানতো। আচ্ছা, মেইন সার্কিট যেতে হলে আমাদের তিন শেয়ার দেওয়া লাগবে। আচ্ছা, দিলাম। আসলাম। বলো এখানে কি হয়েছে? সেকেন্ড কেসে ভাই স্ক্রিন কি আসছে না গেছে গা? গেছে। ওকে, আমি ভুলে এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, এখন বলো। স্ক্রিন আসছে না এখন? হ্যাঁ, এখন বলো। সেকেন্ড কেসে ভাই এস হুম, ওয়ান খোলা, খোলা, এস এস টু বন্ধ। বন্ধ। হ্যাঁ, এটা পজিটিভ থেকে চার্জ বাইরে, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই। মানে S1 তো খোলা, খোলা মানে এই পথ আমাদের কাউন্টই হবে না, এই আমাদের এখানে সার্কিটটা ওপেন, তো আমাদের এই পোর্শন বাদ। বুঝা গেছে? তখন আমাদের S2 বন্ধ হয়ে যাওয়ার কারণে, মানে এই এস টুটা অন হয়ে যাওয়ার কারণে, তখন আমাদের এই সার্কিটটা কাজ করবে। কথা ক্লিয়ার? এখন কথা হচ্ছে, এই সার্কিটটা হ্যাঁ। ক্ষেত্রে আমি আমি কিন্তু এই জন্যই সেকেন্ড কেসে কিন্তু আমরা এতটুকু সার্কিটে আঁকতেছি, বাম পাশেটা কিন্তু আঁকতেছি না। এখন এটা প্লাস এটা মাইনাস, এই জায়গায় ধরো প্লাস, মানে প্লাস চার্জ যুক্ত রয়েছিল, আর এই পাশে মাইনাস চার্জ যুক্ত রয়েছিল। এই পাশে প্লাস চার্জ, এই পাশে মাইনাস। তো এখান থেকে সুন্দরভাবে তোমার এই যে এখানে প্লাস চার্জ, মাইনাস চার্জ, প্লাস চার্জ, মাইনাস চার্জ এভাবে স্টোর হবে। বুঝতে পারতেছো? কথা ক্লিয়ার? এখানে তোমার চার্জ ছিল মোট কত, কিউ, এটা কিন্তু আস্তে আস্তে কমবে।
কমতে কমতে এইখানে কিছু চার্জ স্টোর হবে। আমরা ধরে নিছি যে এখানে Q2 অ্যামাউন্টের চার্জ স্টোর হয়েছে যখন, এবং এটা কমতে কমতে Q1 মান যখন হয়েছে, তখন এই দুই প্রান্তের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা সেম হয়েছে, এবং তখনই এর ডিসচার্জিং হওয়া বন্ধ হয়ে যাবে এবং এর চার্জিং হওয়া বন্ধ হয়ে যাবে। কথা ক্লিয়ার? এবার পুরোটা কেস বুঝতে পারছো? আচ্ছা ভাই, S1 যখন বন্ধ করছি চাবি আর S2 খোলা ছিল, তখন C1 এর ভিতরে বিভব পার্থক্য রয়ে গেছে না? হ্যাঁ, অবশ্যই। যখন আমাদের এসনটা বন্ধ ছিল, তখন তো এই পাশের কোনো কাহিনী ছিল না, ছিল। তখন এই যে আমাদের 10 ভোল্ট, এই 10 ভোল্ট বিভব পার্থক্য অ্যাপ্লাই হয়েই তো আমাদের C1 এর চার্জ জমা হয়েছে। তার মানে অবশ্যই C1 এর যে ভোল্টেজ ডিফারেন্স, ওটা কিন্তু শুরুতে 10 ভোল্টই ছিল। যত এটা ডিসচার্জ হবে তত কিন্তু এটার ভোল্টেজ কমতে থাকবে। এটার দুই পাশের যে ভোল্টেজ ডিফারেন্স, এটা কিন্তু কমতে থাকবে। আমি কিন্তু বলছিলাম একটু আগে, C = Q/V। চার্জ কমলে ক্যাপাসিটেন্স তো সেমই থাকে, তো ভোল্টেজটাও কি হয়? কমতে থাকে। এটার এক হচ্ছে তোমার ভোল্টেজ যে ডিফারেন্স, ওটা তোমার স্টার্টিং এ 0 ছিল, কিন্তু চার্জ স্টোর হওয়ার কারণে সেখানে যে ভোল্টেজ ডিফারেন্স আস্তে আস্তে বাড়তে থাকবে। বুঝতে পারছো? ওখানে চার্জ বাড়বে, ভোল্টেজও বাড়বে। এখানে চার্জ কমবে, ভোল্টেজও কমবে। তো এই বাড়া কমার মধ্যে একটা পয়েন্ট আসবে যেখানে দুইটার ক্ষেত্রে দুই পাশের ভোল্টেজ ডিফারেন্স সেম হয়ে যাবে, এবং তখনই তোমার আর চার্জিং বা ডিসচার্জিং কিছুই হবে না। কথা ক্লিয়ার? এই ম্যাথের বেসিক হচ্ছে এটা। আর কোনো সমস্যা আছে বা কোনো কোশ্চেন আছে? না। ওকে। আফ্রিদি, বুঝছো? হ্যাঁ, বুঝছি। আনুষ্কা, বুঝতে পারছো? গুড। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি সবকিছু শেষে এটাই বুঝলাম যে আমাদের মোট চার্জ যেটা আমরা বের করছিলাম, Q = 50 ন্যানো কুলম্ব, সেটা সেমই থাকবে। খালি ওইটার একটা অংশ তোমার এখন ওই C2 C3 তে গিয়ে স্টোর হবে, আর আরেকটা অংশ তোমার হচ্ছে C1 এ থাকবে আর কি। মানে C1 এ কিছু চার্জ এবং C2 C3 তে কিছু চার্জ। বুঝা গেছে? তাহলে আলটিমেটলি কি হলো দেখো, এখন C1 এবং C2 কিন্তু সিরিজে আছে। C1 এবং C2 সিরিজে থাকার কারণে আমরা এদের একটা কি বের করতে পারবো, একটা তুল্য ধারকত্ব বের করতে পারবো। সেটা হবে C1 × C2 / C1 + C2। আমাদের এটা মান হচ্ছে তোমার, C1 কত ছিল? আরে, 1 2 না, 2 3। C2 C3 C2 C3, একটা ছিল 2 আর একটা ছিল 3। তো 6/5 ন্যানো ফ্যারাড। আচ্ছা, তাহলে এখন আমরা এই দুইটাকে মানে C2 C3টাকে হচ্ছে আমরা একটা দিয়ে প্রকাশ করবো, যেটাকে CS দিলাম, আর C1টাকে হচ্ছে আমরা C1 দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে? মানে আমরা এখন ওই আগে যেটা ছিল তোমার দুইটা ক্যাপাসিটর ছিল, সেটাকে আমরা এখন একটা ক্যাপাসিটর প্রকাশ করছি। ফাইন, বুঝতে পারছো? এই যে একটা আবার ক্যাপাসিটর, সেটা হচ্ছে আমাদের ভ্যালু কত? 6/5 ন্যানো ফ্যারাড। আর C1 এর ভ্যালু কত ছিল? 5 ন্যানো ফ্যারাড। ঠিক আছে? এখন আমরা কি বলছি যে CS এর অ্যাক্রসে আমাদের Q2 পরিমাণ চার্জ স্টোর হইলো, C1 এর অ্যাক্রসে আমাদের মানে চার্জের ভ্যালু কমতে কমতে Q1 হইলো, কিন্তু আলটিমেটলি আমাদের Q1 এবং Q2 এর যোগফল সে Q এর সমান, মানে হচ্ছে 50 ন্যানো কুলম্ব। আমরা এখানে রেখে দিলাম। এবার দেখো আমরা কি বললাম, যে যখন দুইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স সেম হয়ে যাবে, তখন আমরা কি বলতে পারি বলো? তখন আমাদের সূত্র কি বলতো? ক্যাপাসিটর সূত্র হচ্ছে C = Q/V। তাহলে V = Q/C। তাহলে দেখো তো, এখন আমাদের CS এর অ্যাক্রস এর যে ভোল্টেজ ডিফারেন্স, ওটা কি হবে? Q2/CS। আর C1 এর একটা ভোল্টেজ ডিফারেন্স, ওটা হবে কি? Q1/C1। এই যে এটাও ভোল্টেজ, এটাও ভোল্টেজ ডিফারেন্স, আলটিমেটলি এরা কি হবে? সমান হবে, যখন আমাদের এই ক্যাপাসিটর দুইটা কিসে আসবে? সাম্যাবস্থায় চলে আসবে, বা আর কোনো চার্জের আদান প্রদান হবে না। ক্লিয়ার? এই বুঝতে পারছো? ক্লিয়ার। এখানে ভিটা আমরা সেম ধরে নিচ্ছি। ওকে। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে, আমরা একটা কাজ করব, আমরা Q1টাকে এ পাশে নিয়ে আসবো, CS টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। এবার আমরা কি করব? বুদ্ধি খাটাই দেখো, আমরা কিন্তু Q2 Q1 জানি না। তো আমরা কি করব? আমরা যোজন করব। আমরা উভয় পক্ষে যোজন করব, হরের যোজন করতেছি। এখানে কি হবে? CS + C1, নিচে হবে C1। এখন দেখো, এই যে Q1 + Q2, এটার ভ্যালু কত অ্যাকচুয়ালি? Q এর সমান না? আমরা Q1 + Q2 কে রিপ্লেস করে আমরা Q লিখতে পারি। তাহলে এখন কিন্তু দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে, কারণ আমরা Q এর মানটা কিন্তু জানি। আমরা যোগফল জানি, কিন্তু আমরা মান কিন্তু জানতাম না। যোজনটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি Q1 এবং Q2 কিন্তু বের করতে পারবো। এই কথা ক্লিয়ার? উপরে ছিল কত? CS + হ্যাঁ ভাই। C1
এখানে ছিল C1, আমরা এটাকে উল্টায় দিব, Q1/Q হবে, আর C1টা কত, 5, আর CS টা কত আসছিল আমাদের, 6/5, 6/5। ছয়টা আসবে হচ্ছে 5×5 = 25, 25 আর 6 হচ্ছে 31। আর এখানে আমাদের Q1 এর মানটা তাহলে কত হবে, 25/31 ইন্টু হচ্ছে কিউ, কিউ কত, কিউ হচ্ছে 50 ন্যানো কুলম্ব। এখান থেকে আমাদের একটা Q1 এর মান আসবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা পেয়ে যাব, এবং Q2 এর মানটা আমরা পেয়ে যাব কিউ থেকে Q1 বিয়োগ করে। এভাবে আমরা প্রত্যেকটা ক্যাপাসিটরে কিন্তু আমরা চার্জের মান পেয়ে গেলাম। তারপর যখন শক্তি বের করতে হবে, শক্তি আমরা পেয়ে যাব। বুঝতে পারছো, ইট ওয়াজ এ কমপ্লিকেটেড ম্যাথ, বাট আই হোপ আমি তোমাদের হচ্ছে মোটামুটি জিনিসটাকে এক্সপ্লেন করে বুঝাইতে পারছি। বুঝছো কিনা বলো। কারণ এই চার্জিং এবং ডিসচার্জিং এর ম্যাথ কিন্তু আর নাই। এটা টাফ হইলো যদি তোমার এই টাইপের বেসিকের ম্যাথ আছে, তখন তোমরা বুঝতে পারবে আসলে জিনিসটা কি হচ্ছে। একবার চার্জ করলাম আর একবার ডিসচার্জ করলাম, কখন এটা চার্জিং শেষ হবে, ভোল্টেজ কি ধরবো না ধরবো, এটা কিন্তু পুরো আউট অফ নোওয়্যার। এই বেসিক তো তোমাদের কোথাওই তেমন দেওয়া নাই। আবার এটা কিন্তু এমনও না যে এটা তোমার হচ্ছে সিলেবাসের বাইরের জিনিস, এটা কিন্তু সিলেবাসের মধ্যের জিনিস। ক্লিয়ার? তাহলে কোনো সমস্যা আশা করি এর সাথে ক্লিয়ার? আর হবে না। ঠিক আছে। আর হচ্ছে এ বাদে আর অন্যগুলো তোমরা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে প্রবলেম দেখাবা, পরে আমি সলভ করে দিব। ঠিক আছে, ক্যাপাসিটরের কোনো ম্যাথ আমি আর করাই দিচ্ছি না। ঠিক আছে। আর এর আগে যে তোমার যে ভোল্টেজ, তারপরে হচ্ছে টা বললো, এরপর তোমার টাইপ বললো, ওগুলোর ম্যাথ কিছু করাই দিচ্ছি। মোটামুটি এর মধ্যে পরীক্ষা আসবে। আর তারপর আছে আমাদের গাউসের থিওরি, ওখান থেকে পরীক্ষা বেশি একটা আসে না, তারপর আমি এটা তোমাদের টেস্ট করাই দিব, পড়াই দিব একবার, বেশিক্ষণ সময় নিব না। ঠিক আছে, তো আমাদের ক্যাপাসিটর এখানে ক্লোজ করে দিলাম। তার মানে এই না যে সব শেষ হয়ে গেছে, মানে সমস্যার সমাধান করার তো শেষ না। আপাতত এখানে আমরা ক্যাপাসিটর ক্লোজ করে দিচ্ছি।